হৃদমায়ের প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৬৮। হৃদের কথায় মায়া হঠাৎ লজ্জায় পড়ে গেল। হৃদের প্রখর দৃষ্টিতে এড়াতে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে মিনমিন গলায় বলল, এমনি এমনি হয়েছে আর কি। হৃদ মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, এমনি এমনি কীভাবে হয় সেটাও বোঝাও আমাকে। আমি তো আজ পর্যন্ত শুনলাম না কেউ এমনি এমনি বাবা হতে। আমার কঠোর পরিশ্রম করার আগে ফল পেয়ে গেলাম, এমন চমৎকার কিভাবে হলো সেটাও ব্যাখ্যা করো। হৃদের কথা মায়া হাঁসফাঁস করলো, কোনো কিছু উত্তর করতে না পেরে অতুষ্ট হয়ে আবার পিঠ মুড়ে দাঁড়ালো। হৃদ একইভাবে মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি দাঁড় করালো। সরাসরি মায়াকে প্রশ্ন করে বলল, কাহিনী কি? মিথ্যা ছড়াচ্ছ কেন? নত মস্তিষ্কের মায়া আরও নত হয়ে দাঁড়ালো। মিনমিন করে বলল, শুনলাম আপনি আমাকে বকবেন। বকবো না। তিন সত্যি বলুন। তোমার এত কাহিনী শুনেও যখন হজম করতে পেরেছি, তাহলে বাকিটা শুনেও হজম হবে। বকবো না, বলো সত্যি তো। মায়া আর চোখে এবার হৃদের দিকে তাকালো। হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার মুহূর্তে চোখ মিলল দুজনের। মায়া ফের দৃষ্টি নত করে মিনমিন করে বলল, আম্মুকে আপনাদের বাড়িতে ফেরানোর জন্য মিথ্যা বলেছি, আমি প্রেগনেন্ট। মায়ের কথায় হৃদ তৎক্ষণাৎ বিরক্ত প্রকাশ করলো। সে চিনে তার মাকে। এসব ফালতু কথাতে কখনো তিনি বিশ্বাস করবেন না, বরং চট করে বুঝে যাবেন যে ওনাকে মিথ্যা কথা বলা হয়েছে আর ওনাকে সত্যি বলেছে। তাছাড়া মায়া প্রেগনেন্ট হলে তিনি এই বাড়ি কখনো আসবেন না, বরং মায়াকে নিজের কাছে নিয়ে রাখবেন তিনি। হৃদের বোকা বউটার ঘিলুতে এই ছোট কথাটি ঢুকলো না, অথচ অকারণে হৃদের নাম বদনাম করলো চারপাশে। হইচই করে সবাইকে মিষ্টিমুখ পর্যন্ত করালো। হৃদ বিরক্ত গলায় বলল, তুমি আর কাহিনী খুঁজে পেলে না? খুঁজে খুঁজে তোমাকে এই ফালতু মিথ্যাটাই রটাতে হলো? তোমার এইসব কথায় তোমার চতুর শাশুড়ি ফিরবে বলে মনে হয়? তুমি কতটুকু চিনো সুফিয়া খানকে? তোমার ধারণা আছে ওনার সম্পর্কে? খবর নিয়ে দেখো, তুমি যাকে মিথ্যা শোনাচ্ছ সে তোমার নারী ভুঁড়ি চেনা শেষ। তোমার এসব মিথ্যা কখনো কাজে দেবে না রিত। তাছাড়া আমি কেউ আম্মুকে ফেরাতে পারবো না, তো যতক্ষণ না আম্মু নিজ থেকে খান বাড়িতে ফিরতে চায় ততক্ষণ। তাই এসব কাহিনী করা বন্ধ করো। অযথা এসবে আমার নাম খারাপ হচ্ছে। হৃদের কথায় মায়ের মন খারাপ হলো, তারপর আশা ছাড়লো না, বরং জেদি গলায় হৃদকে বলল, আম্মু ফিরবে, আমি ফিরাবো নাকি? হৃদ আগের ন্যায় বিরক্ত প্রকাশ করে বলল, ওকে যা খুশি তা করো গিয়ে, তবে আমাকে এসবে জড়াবে না। কোনো কিছু না করে বারবার বদনাম হতে ভালো লাগে না। হৃদের কথায় মা একই সুরে বলল, ওকে আপনাকে টানবো না, তাহলে আপনি একটা বুদ্ধি দিন। হৃদ কাট গলায় নাহচ করে বলল, আমি পারবো না, প্লিজ নো। হৃদের না করাতে মায়া জেদি গলায় বলল, ঠিক আছে, আপনার বুদ্ধি দিতে হবে না, তবে আমিও বারবার টানবো আপনাকে। মায়ের যখন যা মনে হবে তাই করব। মায়ের কথায় হৃদ ধমকে বলল, হৃদের ধমকে মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, কি? ঝামেলা করবেন না, ভালো লাগছে না এসব। হৃদের তপ্ত মেজাজ মায়া অনুনয় করে বলল, একটা বুদ্ধি দিন না প্লিজ। আমি সত্যি আম্মুকে এই বাড়িতে ফেরাতে চাই, প্লিজ হেল্প করুন। হৃদ কিছুক্ষণ চুপ থেকে মায়ের আকুতি ভরা মুখটার দিকে তাকালো। গম্ভীর মুখে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে নয়, তোমার শ্বশুরকে ধরে টান দাও, দেখবে তোমার শাশুড়ি এমনিই চলে আসবে। হৃদের কথা মায়ের চমকে ওঠার মতো করে তাড়াহুড়া করে বলল, আম্মু তো আব্বুর উপর রাগ করে আছেন, এখন এখন আবার আব্বুর কথা বলে আম্মু আসবেন? হৃদ মাকে কাছে টানতে টানতে বলল, যেখানে রাগ বেশি সেখানে ভালোবাসাও বেশি হয় জাম। এটা কি লেখা হয়? জান লেখার কথা ছিল, জাম লেখা হয়েছে। কে লেখছে কি জানি, যাই হোক। কান কান টানলে ওয়েট একটু মিস্টেক হয়ে গেছে। কান টানে যেমন মাথা আসে, তেমনই শাশুড়িকে চাইলে শ্বশুর ধরে টান দাও, দেখবে কাজ হয়ে যাবে। হৃদের গভীর কথায় মনে বুঝতে পারার সময় বেশ সময় লাগলো। চিন্তিত মায়া হৃদ মায়াকে নিজের কোলে বসাতে বসাতে দুহাত মায়ের পেটে জড়িয়ে কাঁধে শব্দ করে চুমু খেতে মায়া মৃদু কেঁপে উঠল। আমি অসুস্থ। হৃদ পরপর মায়ের এই জায়গায় শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, ওকে। হৃদ মায়াকে অস্বস্তিতে ডুবিয়ে দুহাতে বাঁধন আরও শক্ত করলো। মায়ের কাঁধ হতে মুখ ডুবিয়ে কানে লুড়িতে নাক চেপে হৃদ ফিসফিস করে বলল, তুমি অসুস্থ, অথচ পুরো খানবাড়ি মিষ্টি খাচ্ছে আমি বাবা হচ্ছি বলে।
বউ না ছুঁয়ে বাবা হওয়ার যে ব্যাপারটা, সেটা কাকে বোঝাই? বউ আমার কষ্ট কেউ বুঝবে না জান। হৃদের কথায় মায়ের মনে অপরাধ বোধ জাগ্রত হলো। শাশুড়িকে ফিরাতে গিয়ে মায়া নিজের স্বামীর মনে কষ্ট দিতে চায়নি। তাছাড়া ওদের বিয়ের অনেক দিন হলো, অনেক ঝাড়ঝাপটাও গেল, দুজনের মনোমালিন্যতাও দূর হলো। এবার হয়তো দুজনের সামনে চিন্তা ভাবনা করা উচিত। এত কিছু চিন্তা ভাবনা না করে মায়া ভীতকার অপরাধ বোধে মিনমিন করে বলল, সরি, আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি কোনো কিছুতে। আমি অসুস্থ হলে আপনাকে জানাবো। হৃদের মনে হলো সে মায়ের কথায় ভুল শুনেছে। তার বউ তাকে অসুস্থ বলে জানাবে মানে? মায়া কি চাচ্ছে? হৃদের কাছাকাছি আসতে? হৃদ মায়ের কথাটা শিওর হওয়ার জন্য পুনরায় প্রশ্ন করলো, কি জানাবা তুমি? অসুস্থ হলে জানাবো। মায়ের কথায় হৃদ হঠাৎ শব্দ করে হেসে ফেললো। মায়াকে ছেড়ে হাসতে হাসতে বলল, আবার বলো, কি হলে জানাবে তুমি? হৃদের হাসিতে মায়া দ্বিধায় পড়ে গেল। মায়া কি এমন বলেছে? হৃদ প্রথমে বিষয়টি বুঝতে না পেরে আবারও বিলীন করে একই উত্তর দিল, অসুস্থ হলে জানাবো আর কি। হৃদ যেন মায়ের কথায় মজা পেল। নিজের গভীরতা ছেড়ে ঠোঁট প্রসারিত করে হেসে দুষ্টু করে বলল, হৃদ, তুমি সুস্থ হলে আমাকে জানিয়ে কি করবা জান? মায়া হৃদের কথায় তাহলে মিনমিন করে বলল, তখন আপনার কষ্ট করতে হবে না। হৃদ মায়ের কথার ইঙ্গিত বুঝেও না বুঝার মতন করে মজা নিল। কৌতুক করে দুষ্টু করে সরে বলল, তুমি আমার কি কষ্ট দূর করবা আগে সেটা শুনি। ওই যে মিনমিন করে মায়া কথাগুলো বলতে বলতে অস্ত থেকে থেমে যায়। হৃদ একইভাবে বলল, ওই যে কি, কোন বিষয়ে কষ্ট করছি আমি, বলো না। ওই আর কি, ওই আর কি কি মানে আমি বলতে না তখন ওইটা মানে কি বলছি আমি, কি কষ্ট হচ্ছে আমার? হৃদের পেছনের কথা মায়া আমতামতা করে বলল, মানে মানে কি জানো? হৃদের পরপর দুষ্টুমিতে মায়ার বোধগম্য হলো যে হৃদ এতক্ষণ কোন বিষয়ে মায়াকে পচাচ্ছিল। কথার মানব বুঝতে পেরে মায়া লজ্জায় আড়ষ্ট হলো। ছি, এসব বিষয়ে কেউ কথা বলে? মায়া হৃদের সম্মুখ থেকে চলে যেতে চেয়ে বলল, কিছু না, সরুন। মায়া হৃদের সম্মুখ থেকে পালাতে চাইছে। হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে পুনরায় একইভাবে মায়াকে নিজের উড়ুতে বসাতে বসাতে হৃদ আগের ন্যায় মায়াকে জড়িয়ে ধরতে ধরতে বলল, তুমি আমার কি কষ্ট দূর করবে সেটার ব্যাখ্যা না দিলে আমি তোমাকে যেতে দেব না। বউ আগে ব্যাখ্যা দিবে, তারপর যাবে। তাছাড়া আমি কিন্তু জানি আমার বউ পেকে গেছে। পাকা বউয়ের একটু অ্যাডভান্টেজ নেওয়া যায় না, তাই না? হৃদের কথায় মায়া লজ্জা তৎক্ষণাৎ দুহাত মুখ ঢাকতে ঢাকতে বলল, আমি কিছু জানি না। হৃদ দুষ্টু হেসে মায়ের দুহাত টেনে মুখ থেকে সরাতে সরাতে বলল, আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মায়া একইভাবে পুনরায় দুহাত নিজের মুখ ঢাকতে ঢাকতে বলল, উফ, লজ্জা লাগছে আমার। হৃদ মায়ের সাথে দুষ্টুমিতে মেতে ওঠে। একইভাবে আবারও মায়ার হাত টেনে দুষ্টুমি সরে মায়াকে কপি করে বলল, উফ, কেন লজ্জা লাগছে আপনার? মায়া লজ্জা থেকে বাঁচতে তৎক্ষণাৎ দুহাত হৃদকে জড়িয়ে ধরতে ধরতে বলল, জানতো, হৃদের কথায় সত্যি হলো। সত্যি সত্যি সুফিয়া খান মায়ার প্রেগনেন্সি বিষয়টা বিশ্বাস করেনি, করার কথাও না ওনার। মায়া সুফিয়া খানের কাছে ছিল বিগত 2 মাস। হৃদের সঙ্গে চট্টগ্রামে এসেছে সবে মাত্র 1 সপ্তাহ হলো। সুফিয়া খানের হিসাব মতে 1 সপ্তাহ প্রেগনেন্ট হতে পারে না কেউই, হওয়ার কথাও না। তাই আরিফ যখন ফোন করে সুফিয়া খানকে মায়ের প্রেগনেন্সির কথা জানায়, তিনি রাদিফের কথাটি কানেই তোলেননি, বরং মায়ের পেটে সমস্যা বা অন্য কোনো কারণ হতে পারে বলে আদিফকে সাজেস্ট করলো মায়াকে ভালো ডাক্তার দেখাতে। এতে করে রাদিফ ও মায়া দুজনে হতাশ। এত ছলকলা কষে তাদের প্ল্যান সাকসেস না হওয়ার আবার ভাবতে বসলো নতুন প্ল্যানের সন্ধানে। আপনাকে কি হলো, কই গেলাম? আচ্ছা, আসমহের নীলা খানের পরিস্থিতিতে মায়া তৎক্ষণাৎ নিজের মাথায় কাপড়টা টানলো, দ্রুত উঠে দাঁড়ালো। চাইল নীলা খান নরম গলায় মায়াকে বাধা দিয়ে বলল, আপনি করতে হবে না আম্মু, আপনি বসুন, রেস্ট নিন, আপনার এই সময় রেস্ট নেওয়ার প্রয়োজন। মায়া বুঝলো নীলা খান মায়াকে ওর মিথ্যা প্রেগনেন্সি ব্যাপারটা চলাফেরা সতর্ক করছে। মায়ের মনে হঠাৎ তীব্র অপরাধ বোধ জাগ্রত হলো। কাল রাদিফের কথা শুনে মায়ে ওইভাবে সবাইকে মিথ্যা প্রেগনেন্সির কথা বলা ঠিক হয়নি। একটা বাচ্চা, একটা পরিবার ইমোশন হয়। মায়া এইভাবে সবার ইমোশন নিয়ে মিথ্যা কথা বলা ঠিক হয়নি।
মায়ের তীব্র অপরাধ বোধের মাঝে নীলা খান মায়ের পাশে বসতে বসতে মাথায় স্নেহময় হাত বুলিয়ে দিয়ে বলল, আজ আরেকটা বছর পর খান বাড়িতে সুসংবাদ পেলাম আম্মু, যেটা শুনে খুব মানসিক শান্তি পেলাম। আল্লাহ আপনার দীর্ঘায়ু করুক। নীলা খানের কথায় মায়ের অপরাধ বোধের তীব্র থেকে তীব্র রত হলো। নীলা খান কি মিথ্যা প্রেগন্যান্সির কথাটা জানাতে চেয়ে মায়া ভয় ভয় গলায় বলতে চাইল, আপনাকে একটা কথা বলি আব্বু, একটা না 10টা বলো আম্মু, আমার সমস্যা নেই, আমি ধৈর্য নিয়ে শুনবো। নীলা খানের কথায় মায়া হাসফাস করলো, তীব্র অপরাধের সুরে বলল, আসলে আম্মুকে এ বাড়িতে ফেরাতে মায়া অল্প কথাতেই থামে নয় নীলার খানের কথার মাঝে। তিনি মায়াকে শেষ করতে না দিয়ে নিজে বললেন, আপনার জেদি শাশুড়ি যদি ফিরতে চায় তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। নীলা খানের কথা মায়া চুপ করে যায়। মায়া আর আগ বাড়িয়ে সত্যিটা বলা হলো না, কারণ নীলা খান ইতিমধ্যে মনে করেছেন মায়া সুফিয়া খানকে বাড়িতে ফেরাতে চেয়ে ওনার কাছে অনুমতি চাইছেন, অথচ এটা সত্যি নয়। উফ, অনেক গরম ভাই। তোমাদের এই গল্পের ভয়েস যে আমি গরমে মরে যেতেছি। এর আগে একটা পর্ব দিছিলাম, হ্যাঁ ওইটা ভালো হয়েছে, অ্যান্ড ওইটার পর এইটা এই ফেসবুক পেজের লাস্ট ভিডিও দেখতেছি, পরে হয়তো বা আরেকটা দিবে। যাই হোক, আবার শুরু করা যাক, চলো ফিরা যাক। মায়া নীলা খানের অনুমতি নয়, বরং মায়া তার সত্যিটা জানাতে চেয়েছিল যে মায়া সুফিয়া খানের জন্য নিজের প্রেগনেন্সি কথাটি মিথ্যা বলেছিল সবাইকে, যাতে করে সুসংবাদ পেয়ে সুফিয়া খান বাড়িতে ফিরে আসেন। কিন্তু তার কিছুই হলো না। তবে মায়ের মতো কিছুর মাঝে একটা জিনিস ভালো হলো, যে শ্বশুরের মনোভাব বুঝেই ফেললো। নীলা খান যে নিজের স্ত্রীকে খান বাড়িতে ফেরাতে চেয়ে বেশ আগ্রহী সেটা বুঝা গেল। তাই মায়া নিজের মিথ্যাটা বহাল রেখে সাহস দেখিয়ে নীলা খানের কাছে প্রশ্ন করার অনুমতি চেয়ে বলল, একটা কথা বলি আব্বু, যদি বেদবি না নেন। মায়ের কথা নীলা খান স্বাভাবিক ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি দিতে মায়া বেশ সাহস নিয়ে নীলা খানকে বলল, আপনি আম্মুকে খানবাড়িতে কেন ফিরাচ্ছেন না আব্বু? মায়ের কথায় খানিকটা সময় চুপ করে বসলেন নীলা খান। হুট করে নিজের গাভীর্যতা ছেড়ে মায়ের সাথে সহজ হতে পারলেন না। তবে মায়ের কথার উত্তর দিতে নীলা খান স্বাভাবিক গলায় বলল, আপনার আম্মু আমার কাছে ফিরতে চায় না তাই। মিথ্যা কথা, আম্মু ফিরতে চান। আপনি কখনো আম্মুকে নিজের কাছে রাখতে চাননি, সেজন্য আম্মু কখনো ফিরে আসেননি। আপনি ডাকলে অবশ্যই আম্মু ফিরতেন। মায়ের মায়ের মতো নীলা খানও হুট করে অস্থির মায়ের মতো নীলা খান হুট করে অস্থির উত্তেজিত হয়ে উত্তর করতে পারল না। তিনি মায়ের বয়সী নন, থাকলে অবশ্যই মায়ের মতো ছটফটিয়ে উঠে নিজের ভিতরকার কথাগুলো প্রকাশ করতেন। তিনি একজন মধ্যবয়স্ক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তাই ওনার কথা বলতে হবে ভেবে চিনতে, জায়গা বুঝে। সব জায়গায় সব কথা যেমন বলা যায় না, তেমনই সব আবেগও সবার সামনে প্রকাশ করা যায় না। তাই নীলা খান চেয়েও মায়ের সম্মুখে কোনো কিছু প্রকাশ করতে পারল না, বরং ভিতরকার কথা চেপে গিয়ে ভারী নিঃশ্বাস ফেলে মায়ের কথায় উত্তরে বলল, বাড়ির সবাই যেখানে আপনার শাশুড়িকে ডেকেছে সেখানে আমার কি আলাদাভাবে ডাকতে হবে? নীলা খানের কথায় মায়া যেন ভুলে বসলো যে ওর সামনে তো শ্বশুরের সঙ্গে কথা বলছে। মায়া অস্থির ভঙ্গিতে বলল, বাড়ির সবাই আর আপনি কে এক আব্বু? আম্মুর রাগ অভিমান আপনার সাথে থাকলে বাড়ির সবাই কেন আম্মুর অভিমান ভাঙতে যাবে? সেখানে আপনার সামান্য কথায় আম্মু ফিরে আসতেন, সেখানে আপনি বছরের পর বছর আম্মুকে দূরে রেখেছেন কেন? আপনি চাইলে বিষয়টা অল্পতে শেষ হতে পারতো। আম্মু মানুষটা রাগ জেদি হতে পারে, কিন্তু আম্মু নিজের পরিবারের প্রতি সবসময় সেন্সিটিভ, সেটা আমার থেকে আপনিই ভালো জানেন। দূরে থেকে আম্মু আপনার এই পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখেন। আপনার উচিত ছিল আরও আগে আম্মুর সাথে রাগ ভাঙানো। আপনি আম্মুকে অনেকটা বছর কষ্ট দিয়েছেন আব্বু। মায়ের অভিমানে ভরা কথা নীলা খান কেমন পাথর ন্যায় শক্ত হয়ে বসলেন। মনে অনেক কথা জমে আছে ওনার, কিন্তু সব কথা সবার সামনে বলা যায় না। তাছাড়া মায়া ওনার ছেলের বউ, মানে ওনার মেয়ের বয়সী। মায়া বাবা হয়ে মেয়ের সাথে সব কথা বলা যায় না, যায় না। নীলা খান মায়াকে নিজের মনের খবরটা জানাতে পারলেন না, তবে তিনিও চান ওনার স্ত্রী দীর্ঘদিনের মনোমালিন্যর ভুলে ওনার কাছে ফিরে আসুক। তিনি মায়াকে এই কয়েকদিনে বেশ লক্ষ্য করেছেন। ওনার স্ত্রী এই মেয়ের বেশ খেয়াল রাখেন। মায়াও শাশুড়ি হয়ে কথা বলে সবসময়, যে আজ শাশুড়ির দিকে পর্যন্ত আঙ্গুল তুলেছে শাশুড়ির পক্ষ হয়ে। মূলত এজন্য নীলা খান বিগত দিন ধরে সুযোগের সন্ধানে ছিলেন কীভাবে মায়ের সঙ্গে সুফিয়া
আর ব্যাপারে কথা বলা যায় সেটা নিয়ে। মায়া ওনার ছেলের বউ হওয়ায় তিনি নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে মায়ের সাথে সহজ হয়ে কথা বলতে পারছিল না সংকোচে। তবে আজ সব জড়তা মায়া কাটিয়ে নিল। তাই নীলা খান মুক্ত মনে মায়াকে বলবেন ওনাকে অন্তত একটা সুযোগ দেওয়া হোক ওনার নিজের দিকটা সুফিয়া সুফিয়ার সম্মুখে প্রকাশ করার। নীলা খান অনেকটা সময় নীরব থেকে ধীর গলায় মায়ের কথায় উত্তরে বললেন, আমাকে একটা সুযোগ দিলে অবশ্যই আপনার শাশুড়ি মান অভিমান ভাঙানোর চেষ্টা করবো আম্মু। নীলা খানের সরাসরি কথা মায়া যেন চমকে উঠল। না চাইতো আশার আলো দেখতে পেল দু চোখে। খুশিতে মায়া উৎফুল্ল হয়ে বলল, সত্যি? মায়ের খুশিতে নীলা খান সম্মতি দিয়ে বলল, জি। তাহলে আমি যা বলবো করবেন আব্বু? ইনশাল্লাহ। নীলা খানের কথায় বেশ আশ্বস্ত হলো মায়া। সেদিনের মতো রাদিফের সঙ্গে আবারও যুক্তি করলো কিভাবে কি করবে বাকিটা অনুসন্ধানের। মায়ের হঠাৎ হৃদের কথা মনে পড়ল। শ্বশুরকে ধরে টান দিলে শাশুড়ি অবশ্যই ফিরে আসবে চট্টগ্রাম মাটিতে। মায়ের হৃদের কথা অনুযায়ী কাজ করলো। যেহেতু হৃদ আর সুফিয়া খান একই চরিত্রের মানুষ, তাহলে তাদের কর্মকাণ্ডগুলো সেম হবে। হৃদ যেমন মায়ার বিপদে দিশেহারা হয়ে যায়, একইভাবে সুফিয়া খানও নিশ্চয় নিজের স্বামীর বিপদে দিশেহারা হবে। হ্যাঁ, অন্তত এই বিষয়ে একটা পরীক্ষা করে দেখা দরকার মায়ার। যদি বিষয়টা সত্যি হয় তাহলে নিশ্চয়ই সুফিয়া খান এবার নিজের রাগ ভুলে খান বাড়িতে পা রাখবে। মায়া আর রাদিফকে নিয়ে নিহাল, আমি কি এতক্ষণ নীলা পড়তেছিলাম এতক্ষণ? যাই হোক, এতক্ষণ নিহাল খানের মিথ্যা আর্ট একাটেকের লম্বা চড়া একটা জটিল রিপোর্ট বানালেন। এর মাঝে একদিন নিহাল খান দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার সভায় মাঝে হুট করে অজ্ঞান হারিয়ে পড়ে যেতেই চারপাশে হইচই পড়ে গেল। মন্ত্রী নিহাল খান বেহুশ হয়ে যাওয়াতে। আসলে আমার দ্রুত রিডিং পড়ার কারণে হয়তো বা নিহাল খানকে আমি নীলাহ খান বলতেছিলাম, এর জন্য হয়তো আমি দুঃখিত। রিচ সেখানেই ছিল। তৎক্ষণাৎ বাবাকে গাড়ি করে হসপিটালে নিয়ে যেতে দলের সকলের ভিড় জন্য হসপিটালে। রাদিফ নিহাল খানের সামান্য অসুস্থতাকে কাজে লাগিয়ে সুফিয়া খানের কাছে মিথ্যা রিপোর্ট পাঠানো হার্ট ব্লকের মতো জটিল বিষয়টা দেখিয়ে দিশেহারা সুফিয়া খান হৃদকে শত কল করে পেল না, কারণ হৃদের ফোনটা তখন রাদিফের হাতেই ছিল। মূলত রাদিফ ইচ্ছাকৃতভাবে হৃদের ব্যস্ততায় আর ফোনটা নিজের কাছে রেখে দিয়েছে, যাতে সুফিয়া খান হৃদকে কল করে না পায়। হৃদের সর্বদা সত্যি কথা বলার ব্যামো আছে, কখনো কখনো কিছুতে মিথ্যা হৃদকে দিয়ে বলানো যায় না বলে রাদিফ ভিড়ের মাঝে হৃদের ফোনটি নিজের কাছে রাখলো। যে কোনো সময় সুফিয়া খান নিহাল খানের অসুস্থতা সম্পর্কে হৃদ থেকে জানতে চেয়ে কল করবে। তখন যদি হৃদ সত্যিটা সুফিয়া খানকে বলে দেয় তাহলে আবার মায়ের প্ল্যান বিফলে যাবে। তাই রাদিফ নিজের করা প্ল্যানকে নিয়ে কোনো রকম রিস্ক নিল না, বরং ক্রমাগত নিজের মায়ের কাছে নিহাল খানের জটিলতা বিষয়টি তুলে ধরল। অথচ নিহাল খানের তেমন কোনো জটিল রোগী নেই। অঘুম, অনিয়মিত খাওয়া দাওয়ার থেকে দুর্বলতা বেহুশ হয়ে গিয়েছিলেন নিহাল খান। ঘন্টা দুয়েক হসপিটালে রেস্ট নিলে বাসায় ফিরে যেতে পারবেন তিনি। কিন্তু রাদিফ নিজের বাবার সামান্য অসুস্থতাকে একের সঙ্গে এক মিলিয়ে দুই করে সুফিয়া খানের সামনে প্রকাশ করলো, যাতে তিনি নিহাল খানের অসুস্থতার খবর পেয়ে ছুটে আসেন চট্টগ্রামে। হলো তাই সুফিয়া খান হৃদকে কল করে না পেয়ে আয়নকে কল মিলালো। আয়ন নিহালের খানের জটিলতার খবর পেয়ে সে তৎক্ষণাৎ জুইকে নিয়ে রওনা হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। আয়নদের বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেকের মাঝে সুফিয়া খানের হেলিকপ্টার উড়ল আকাশে। সেবার হৃদকে অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তিনি ছুটে গিয়েছেন হসপিটাল। আজ স্বামীর অসুস্থতার খবর পেয়ে ছুটে যাচ্ছেন খান বাড়িতে। সে 15 বছর আগে তিনি এক কাপড়ে খান বাড়ি ছেড়েছিলেন। আজ 15 বছর পর আবারও এক কাপড়ে খান বাড়িতে গিয়ে উঠেছেন। এর মাঝে কেটেছে দীর্ঘ 15 বছরের মনোমালিন্য।
তারপরে কখনো সুফিয়া খান নিহাল খানের সঙ্গে যোগাযোগ বা কথা পর্যন্ত বলেননি। হৃদকে নিয়ে ৪৫ দিন লন্ডন শহরে থাকার পরও তিনি কখনো নিহাল খানের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলেননি, আর না নিহাল খানকে সেই সুযোগ দিয়েছে ওনার সাথে কথা বলার। অথচ আজ মায়ের অতিরিক্ত কান্নাকাটি আর রাদিফের বাড়াবাড়ি রকমের রিপোর্টের এক মুহূর্তের জন্য শক্তপোক্ত সুফিয়া খানও ভয়ে থমকে যায়। দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে অবশেষে সেই অপ্রিয় মানুষের কাছে ফিরতে হয় চট্টগ্রামের মাটিতে। হ্যাঁ, নিচে নিচে একজন লিখছে বানান ভুল, মেনশন করবেন কমেন্টে। আচ্ছা ঠিক আছে, মেনশন করব। তো কেমন লাগলো এই পর্বটা, আশা করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগছে। এখন নেক্সট যদি কোনো পর্ব আসে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে শোনাবো। ততদিন ভালো থাকবেন ইনশাল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম।